দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে কাল অস্ট্রেলিয়ার সামনে ভারত। বিশ্বকাপে হারের শোধ নিতে চায় টিম ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। I'm very confident the way we are playing. It's going to be interesting to see the finals also. It will be great to win the Champions Trophy once again. চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভাব টের পেয়েছে বাংলাদেশ। মন্তব্য ভারতের সাবেক পেসার শ্রীশান্তের। দল ব্যর্থ হলেও প্রশংসায় ভাসালেন টাইগার পেসারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। 2027 পর্যন্ত কোচদের রাখার ইঙ্গিত। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ডাউট নিয়ে কিভাবে ব্যাটসম্যানের এগেইনস্টে ডিসিশন দেয়? ডাউট গোস টু ব্যাটসম্যান শিপার ভাই। ডাউটটা তো দেয়নি। অবশ্যই দিছে। তাহলে ধারণা পেয়ে গেল কেন? যখন দেখে আরে ভাই আপনি কি বলতেছেন? একই দিনে হেরেছে আবাহনী মোহামেডান। ইফতেখারের সেঞ্চুরি। এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গোল খরা কাটাতে চায় বাংলাদেশ। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের আশা বাফুফের সভাপতির। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের শোধ তুলতে মরিয়া ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও ফাইনালে টিকিট পাওয়ার আশা অজিদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে বলে কয়ে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ওই আঘাতে ইন্ডিয়ানদের হৃদয়ে এখনও চলছে রক্তক্ষরণ। আসর জুড়ে অপরাজিত ভারত শিরোপার মঞ্চে চোখ করেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন পর্যন্ত ম্যাচ হারেনি রোহিত কোহলিরা। আবারও সামনে মাইটি অজিস, মঞ্চটা সেমিফাইনাল। তবে সিনারিও একেবারে আলাদা। কন্ডিশনের বিরাট সুবিধা পাচ্ছে ভারত। কেবল এক ভেন্যুতে খেলায় অভ্যস্ত হয়ে গেছে উইকেটের আচরণের সঙ্গে। গেম প্ল্যান হচ্ছে নিখুঁত, ভ্রমণ ক্লান্তি নেই, দল একদম তরতাজা। লাক্সারিয়াস সিটিতে খোশ মেজাজে মেন ইন ব্লু। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়ে উঠেছে তাদের হোম ভেন্যু। সবকিছু আয়ত্তের মধ্যে থাকায় বাড়তি অনুশীলনের দরকার হচ্ছে না। 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মাত্র একদিন অনুশীলন করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচের আগের দিনটাও কাটিয়েছে বিশ্রামে। তবে অস্ট্রেলিয়া দলের দম ফেলার ফুরসত নেই। ভারতীয়দের মতো আরাম আয়েশে সময় কাটাতে পারছে না তারা। সেমিফাইনালের প্রতিপক্ষ তারিখ চূড়ান্ত হওয়ার আগেই পাকিস্তান থেকে আমিরাতে ট্রাভেল করতে হয়েছে তাদের। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আবার পাকিস্তানে ফিরে যেতে হতো তাদের। সেটা করতে হচ্ছে না, হাফ ছেড়ে বেঁচেছে অজিরা। হাই ভোল্টেজ ম্যাচের আগের দিন দীর্ঘ প্র্যাকটিস সেশনে গেম প্ল্যান আর 11 সাজানোর চেষ্টা করেছেন কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। তার স্কোয়াডে শনির দশা। কামিন্স, স্টার্ক, হ্যাজলউড, মার্শরা নেই আগেই। সেমির আগে ইনজুরিতে ছিটকে গেছেন ম্যাথিউ শর্ট। তার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে কুপার কনোলিকে। দুবাইয়ের পিচের হিসেবে এই লেফট আর্ম স্পিন অলরাউন্ডারের খেলার বড়সড় সম্ভাবনা রয়েছে। ব্যাটিং অর্ডারেও আসবে পরিবর্তন। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জশ ইংলিশকে। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ভারত। সেক্ষেত্রে দুবাইয়ের স্লো পিচে কুলদীপ, বরুণ, জাদেজা, অক্ষর, 4 স্পিনারকে সামলানোটা বেশ চ্যালেঞ্জিং হবে স্মিথের দলের জন্য। তবে ইন্ডিয়ানদের মাথা ব্যথার বড় কারণ হেড ও ম্যাক্সওয়েল। মেন ইন ব্লুর বিপক্ষে সবসময়ই দুর্দান্ত এ দুই বিধ্বংসী ব্যাটার। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির একচোখা নীতি নিয়ে সমালোচনা হলেও অস্ট্রেলিয়া ব্যস্ত দুবাইয়ের কন্ডিশন নিয়ে। পাকিস্তানের তুলনায় কিছুটা স্লো হবে আমিরাতের উইকেট, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। যদিও ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাসী। সফলতার ধারাবাহিকতায় আরও একটি শিরোপায় চোখ অজিদের। ভারতের কারণে ভেন্যু বদল করে এখন দুবাইয়ে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির একচোখা নীতি নিয়ে সমালোচনা বিস্তর। এর মাঝেই হাই ভোল্টেজ সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের হাতছানি দু দলের।
আইসিসির ইভেন্টে জয় পরাজয়ের হিসেবে টিম ইন্ডিয়ার চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। তার চেয়েও মজার বিষয় হলো নকআউটে দু দলের যারাই জয় পেয়েছে তারাই জিতেছে চ্যাম্পিয়নশিপ। সেটা 2003 থেকে শুরু করে 11, 15 হয়ে 23 অবধি। তবে পরিসংখ্যান নিয়ে মোটেও ব্যতিব্যস্ত নয় অজিরা, মাথা ঘামাচ্ছে দুবাই কন্ডিশন নিয়ে। পাকিস্তানের বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুবাইও আশা করছি তার ধারাবাহিকতা থাকবে। তবে উইকেট কিছুটা ভিন্ন হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়েছে আমাদের। যতটুকু বুঝেছি উইকেট কিছুটা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির হিসেব বলছে এখানে এগিয়ে ভারত। দু দলের 4 দেখায় এগিয়ে রোহিত শর্মার দল। ম্যাচটা তাদের জন্য প্রতিশোধেরও বটে, কারণ ওদের ঘর থেকেই সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটা এক প্রকার কেড়েই নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয় আমরা ভালো খেলছি, তার পুরস্কার হিসেবেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে গেল। কয়েকটি আইসিসির ইভেন্টেও আমাদের একই সফলতা ছিল। আশা করছি সামনের দিনেও তার ধারাবাহিকতা থাকবে। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে কিছুটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া, সেটা ইনজুরি আর গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতির জন্য। যদিও ভারত শিবিরে ঠিক তার বিপরীত চিত্র। এস এম ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে চলা বিতর্ক উস্কে দিলেন স্যার ভিভ রিচার্ডস। এর সব দায় আইসিসিকে দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি। তার মতে সমস্যা তৈরি করেছে আইসিসি নিজেই, কারণ টুর্নামেন্ট নিয়ে সব পরিকল্পনাই করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ইস্যুতে আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ক্যারিবিয়ান গ্রেট। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের যেন শেষ নেই। শুরুর আগে যত টানা হয়েছে টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে তা বেড়েই চলেছে, যার সবটাই ভারত ক্রিকেট দলকে কেন্দ্র করে। অন্য সব দল যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করেছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে এক মাঠে খেলার সুযোগ পেয়েছে। বিশ্ব ক্রিকেটে এমন নজির বিরল। স্বাগতিক না হয়েও আইসিসি ইভেন্টে হোস্টের পূর্ণ সুবিধা পাচ্ছে ভারত। অন্য দলগুলো নিজেদের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় থাকলেও এসব নিয়ে ভাবতে হয়নি ভারতকে। সফরের কোনো ধকলই লাগেনি তাদের। শুধুমাত্র ভারতের জন্য সাউথ আফ্রিকা দলকে 16 ঘন্টার মধ্যে করাচি থেকে দুবাই, এরপর দুবাই থেকে লাহোর মোট 4000 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের জন্য এটাকে বড় সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম, ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন অবশ্য এতে ভারতকে দায়ী করছেন না। তার অভিযোগের তীর আইসিসির দিকে। মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতেই পারে। আমার মনে হয় এমন সূচি রাজনীতির কারণে হয়েছে। আমি ওদিকে যেতে চাই না, তবে বিশ্বাস করি ক্রিকেট পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো আইসিসি। তারাই সমস্যা করছে বলে আমার ধারণা। আমি চাই তারা এর একটা উত্তর সামনে নিয়ে আসুক। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও। বাণিজ্যিক কারণে আইসিসিতে ভারতের দাপট নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও বরাবরই তারা ভারতের স্বার্থ দেখে সবার আগে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও বেড়ে গেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে। ভারতের সাবেক ক্রিকেটার শান্তকুমারান শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের। টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের কোচ প্রসঙ্গে বলতে গিয়ে ভুল করে আফগানিস্তানের হেড কোচকে প্রশংসায় ভাসান সাবেক ভারতীয় পেসার। পরে সূত্রে দিলে সৌজন্য দেখিয়ে বলেন সিমন্সের অধীনে বাংলাদেশও ভালো করছে। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড়। ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনো। খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল আলোচিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যৎবাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া। Australia is just another team and we have defeated Australia so many times. Even I was a part of 2007 World Cup.
দল ভালো করলে বড় গলায় কথা মানায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো। যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা। সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মশকরা করে বলেছিলেন কংগ্রাচুলেশনস, আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন। Jonathan Trott makes, the coach makes, the players should follow, and I'm sure Bangladesh is in good hands. আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি। ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা, দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। মুশফিক ফর্মে নেই অনেকদিন, গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ। সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সবকিছু কোচ টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত। তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন শ্রীশান্ত। সে সময় দলটার অধিনায়ক ছিলেন সাকিব। Shakib is the best all-rounder বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং এর শীর্ষে ছিল দীর্ঘ সময়। আবার যদি সে খেলার সুযোগ পায় বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে। He will win a lot more matches for Bangladesh. গেল কয়েক বছরে তাসকিন, নাহিদ রানা, মোস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিটেরও প্রশংসা করেন এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার। Jonathan Trott, the way তারা অনেক ভালো করছে। ভারত বাদে অন্য দলের বিপক্ষে সবসময় ভালো করুক, এই শুভকামনা রইল। we should just have some faith. শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরম্যান্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। নিজেদের প্রমাণ করেই 2027 ওয়ানডে বিশ্বকাপের বিবেচনায় আসতে হবে মুশফিক মাহমুদুল্লাহকে। তবে সে পর্যন্ত দুই সিনিয়র ক্রিকেটারকে বিসিবি টানবে কিনা সে ব্যাপারে আরও আলোচনা করতে হবে বলে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরমেন্স প্রত্যাশা পূরণ না করলেও কোচিং স্টাফদের উপর সন্তুষ্ট বিসিবি। বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। অনুমোদন পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। I think they have to prove কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, it's not going to be very easy. শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স। গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর, তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা। এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায়। আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি। স্পিন কোচ মুশতাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান। 2027 সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ। সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি। আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটির যেই সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। বিসিবির 18তম সভায় নির্মাণাধীন 1000 কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড। ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে। বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন। এদিকে চিটং কিংসের মেন্টর শহীদ আফ্রিদিকে পারিশ্রমিক না দেয় ক্ষুব্ধ বোর্ডও। এতে দেশ ও বিসিবির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাই দ্রুতই সমস্যা সমাধানের পথ খুঁজবে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ডিপিএল প্রসঙ্গ। আবারও কথা দিয়ে কথা রাখল না বিসিবি। প্রতিশ্রুতি দিয়েও ডিপিএল এর প্রথম দিন
প্রাইম ব্যাংক আর রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে ছিল না থার্ড আম্পায়ার। ফলাফল ইরফান শক্কুরের রান আউটকে ঘিরে 4 নম্বর মাঠে খেলা বন্ধ ছিল প্রায় 30 মিনিট। এ সময় ম্যাচ রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের। যদিও সব আলোচনা ম্লান হয়েছে শামীম পাটোয়ারির ব্যাটে। তার 98 রানে ভর করে 3 উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। না, কোনো পাড়া ক্রিকেট নয়, দেশের ক্লাব ক্রিকেটের সবচাইতে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের চিত্র এটি। সে ডাউট নিয়ে কিভাবে ব্যাটসম্যানের এগেইনস্টে ডিসিশন দেয়? ডাউট গোস টু ব্যাটসম্যান শিপার ভাই। অবশ্যই দিছে, তাহলে ধারণা পেয়ে গেল কেন? আরে ভাই আপনি কি বলতেছেন? ডাউট দিলে আরো গলিতে নামাবেন। কিছু করার নেই, আমি কেন সাপোর্ট করব বলে। এ নিয়ে ম্যাচ রেফারি আখতারুজ্জামান শিপারের সঙ্গে বাদানুবাদে জড়ান প্রাইম কোচ তালহা জুবায়ের। প্রথমে তারা ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও শেষমেশ মেনে নেন আম্পায়ারের সিদ্ধান্ত। ডাউট যেহেতু ছিল তাহলে তার তো এখানে নট আউট দেওয়া উচিত ছিল, সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসা উচিত ছিল। সো ওটা নিয়ে একটু আর্গুমেন্ট ছিল, পরে আমাদের আসলে এখানে কিছু করার থাকে না। যদিও পরে কোচের এই সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন শামীম পাটোয়ারি। 216 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 7 রানে 3 আর 113 রানে 7 উইকেট হারানো দলটাকে একাই পথ দেখান শামীম। 83 বলে তার 98 রানের ইনিংস। চলতি আসর তো বটেই, ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরাও বটে। আর তাকে যোগ্য সঙ্গ দেন খালেদ আহমেদ। আমার সবসময় বিশ্বাস নিজের প্রতি থাকে, আর আমি জানি যে আমি থাকলে আমার টিম কখনো হারবে না ইনশাল্লাহ। এদিকে বিপিএল ফাইনালের 1 মাস পার হলেও পারিশ্রমিকের অর্ধেক অর্থ বুঝে পাননি পেসার শরীফুল ইসলাম। দিনের পর দিন তাকে নানা অজুহাতে ঘোরাচ্ছে চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের। শরীফুলের মতো ভুক্তভোগী আরও অনেকেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। নামমাত্র প্রতিবেদনে রাখা হয়নি চিটাগং কিংসের অনিয়ম। প্লে অফে রেকর্ড গড়া বোলিং কিংবা ফাইনালের 4 উইকেট, সবশেষ বিপিএলে এমন পারফরমেন্সের পরেও নিজের পাওনা টাকা বুঝে পাচ্ছেন না শরীফুল ইসলাম। নানান অজুহাতে চিটাগং কিংসের স্বত্বাধিকারী তাকে ঘোরাচ্ছেন 1 মাসেরও বেশি। সেমিফাইনালের সময় তারা বলছিল যে আমাকে পেমেন্ট দিবে, বলছে ফাইনাল খেলে আসো, তারপরে খেলে গেলাম। তারপরে অনেকবার বলা হয়েছে যে অনেকগুলো ডেট দিয়েছিল, কল করেছি, তো মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছেন। তারপরে উনি বললেন, কালকে উনি আমাকে কল দিয়েছিলেন, বলছেন যে পেমেন্ট বিসিবি দিয়ে দিবে। তো বিসিবিতে মনে হয় যেটা কন্ট্যাক্টে থাকে সেটা দেবে, বাদ বাকিটা এখন সামির ভাই বলছে যে দিবে, দেখা যাক এখন কি করে। শরীফুলের অভিযোগ খতিয়ে দেখতে যোগাযোগ করা হয় কিংস কর্তৃপক্ষের সঙ্গে। বকেয়া রাখার কথা স্বীকার করেছেন ফ্রাঞ্চাইজি মালিক, দায় চাপালেন বিসিবির ওপর। আমাকে অনেক আগে বলেছিল যে মাসখানিক লাগবে তাদের মিটিং টিটিং বোর্ডের এগুলো সব ঠিক করে। পরশুদিন বোর্ড প্রেসিডেন্টের আলাপ হয়েছে, তখন উনি বলেছে যে এই প্লেয়ারদের এগুলো দিয়ে দাও, আমরা ওগুলো সব সেটেল করে বাকি যা থাকবে দিয়ে দাও। তখন আমি এমনি মৌখিকভাবে একটা হিসাব বলেছি, আমার লোকাল প্লেয়ার আছেই হয়তো এরকম 60-70 লাখ টাকা বাকি থাকে আর কি। পুরো টাকা তো দূরের কথা, অনেকেই খেলেছেন পারিশ্রমিক ছাড়া। খেলোয়াড় ছাড়াও চিটাগংয়ের এমন প্রতারণার শিকার কোচিং স্টাফ, নেট বোলার, এমনকি দূত হিসেবে আসা পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি। এত সব অনিয়মে দায় আছে বিসিবির, দায় এড়াতে পারবে না ক্রীড়া পরিষদও। গত 30 জানুয়ারি পারিশ্রমিক ইস্যু সমাধান নিয়ে আশ্বাস দিলেও ক্রীড়া উপদেষ্টার সেসব নির্দেশনার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। সত্যানুসন্ধান কমিটি গঠন করে কারণ অনুসন্ধানের সময় দেয়া হয় 7 দিন, তবে সে রিপোর্ট জমা হয় 14 দিন পরে। যদিও সে প্রতিবেদনে নেই চিটাগং কিংসের নাম। পারিশ্রমিক ইস্যু সমাধানের মতো ফিক্সিং ইস্যু নিয়েও করা হয়েছিল একটি তদন্ত কমিটি, তবে একইভাবে এখানেও নেই কোনো অগ্রগতি। আই ওয়াশের নামে এসব কমিটি গঠনের নজির নতুন কিছু নয় এই দেশে। যা দেখা গিয়েছিল পাপনের সময়ে ধারাবাহিকতা ঠিকই ধরে রাখল ফারুক আহমেদের বোর্ডও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের ক্রিকেটের খবর। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন ঋষভ পন্থ। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে সম্মানজনক এই পুরস্কার জেতেন সচিন টেন্ডুলকার। ভয়াবহ দুর্ঘটনার পর আবারও ক্রিকেটাঙ্গনে ফেরায় লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই
উইকেটরক্ষক ব্যাটার। ভয়াবহ একটা দুর্ঘটনার পর ঋষভ পন্তের জন্য বেঁচে থাকাটাই ছিল অলৌকিক। সেই তিনিই কিনা বছর কয়েক ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও ফিরেছেন ক্রিকেটে। পুরনো ছন্দে দাপিয়ে বেড়াচ্ছেন 22 গজ। বিস্ময়ের জন্ম দেয় বিষয়টি নজরে এনেছে লরিয়াস অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। 2020-এর ডিসেম্বরে দিল্লি দেহরাদুন মহাসড়কে দুর্ঘটনার শিকার হন পন্ত। তার গাড়িতে আগুন ধরে গেলে দগ্ধ হন তিনি। ডান হাঁটুর লিগামেন্ট পুরোপুরি নষ্ট হয়ে যায় পন্তের। এছাড়াও কবজি এবং পায়ের গোড়ালিতে ছিল মারাত্মক ইনজুরি। তবে 629 দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লরিয়াস বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ঋষভ পন্ত। এই লড়াইয়ে তার সঙ্গে আছেন আরও 5 অ্যাথলিট। মারাত্মক লিগামেন্ট ইনজুরি থেকে সুস্থ হয়ে প্যারিস অলিম্পিকে জিমন্যাস্টিক্সে স্বর্ণ জেতেন রেবেকা আন্দ্রেদ। তিনি আছেন পন্তের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে। অ্যারিয়ার্নি টিটমাস জরায়ুর টিউমার অপারেশন করে লা ডিফেন্স অ্যারেনায় 400 মিটার ফ্রিস্টাইলে ঝড় তোলেন অস্ট্রেলিয়ান এই সাঁতারু। তার মতো আরও আছেন লারা গাট, যাদের সবাইকে বেস্ট কামব্যাক ক্যাটাগরিতে বিবেচনায় রেখেছে লরিয়াস। তবে এই পুরস্কার যদি পন্তের হাতে ওঠে, তিনিই হবেন এই ক্যাটাগরিতে পুরস্কার জেতা প্রথম ক্রিকেটার। আমি যখন গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ ছিলাম, শুধু মনে করেছি যথেষ্ট ভাগ্যবান না হলে আমার বেঁচে থাকার কথা নয়। সুস্থ হলে আমার লক্ষ্য ছিল একটাই, আবার কবে মাঠে ফেরা যায়। আমি চেষ্টা করেছি, সৃষ্টিকর্তার সহায় ছিল বলে সম্ভব হয়েছে। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত এই পুরস্কার জেতেন সচিন টেন্ডুলকার। বেস্ট স্পোর্টিং মোমেন্ট ক্যাটাগরিতে 2020 সালে এই পুরস্কার জেতেন মাস্টার ব্লাস্টার। 2011 আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতেন লিটল মাস্টার। তিনিই একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে এই সম্মাননা। এস এম ইকবাল, সময় সংবাদ। প্রতিপক্ষকে তা নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে চান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফুটবলারদের নানাভাবে উজ্জীবিত রাখছেন কোচিং স্টাফরা। এদিকে হামজার সঙ্গে মানিয়ে নিতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান মিতুল মানমা ও রাকিব হোসেন। এক মাঠে 3 গোলপোস্ট, 3 গোলকিপারই চেষ্টা করছেন রক্ষণ সামলানোর। হাবিয়ার ক্যাবরেরার অনুশীলনে এমন ভিন্ন চিত্র দেখা গেল বসুন্ধরা কিংস অ্যারেনায়। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। প্রতিপক্ষ যেখানে ভারত, সেখানে সমর্থকদের সঙ্গে রোমাঞ্চিত ফুটবলাররাও। তাই ফুটবলারদের উজ্জীবিত রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন কোচিং স্টাফরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল দল। ঢাকা ক্যাম্পের পর সৌদি আরবে গিয়ে প্রস্তুতি ছাড়বে ফুটবলাররা। প্রতিপক্ষকে তা না ভেবে মাঠেই ফোকাস দিতে চান লাল সবুজ বাহিনী। শুরু থেকে আমরা ইন্ডিয়াকে নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিজেদের লক্ষ্য যেটা আছে, যেমন নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখতেছি। তো আমরা কোচের যে প্ল্যান সে অনুসারে কাজ করতেছি। বরাবরই ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেটার জন্য আমার প্লেয়াররা জানে কার কার ডিউটিস কী, এবং সবাই দেখলাম মোটিভেটেড, কারণ ওরা জানে যে এই আমাদের এই টিমের সাথে আরও 2 জন বাংলাদেশি বিদেশি হামজা এবং ফাহমিদুল যুগ হচ্ছে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে উত্তেজনার আরও একটি কারণ হামজা চৌধুরী। তার সঙ্গে যুক্ত হবেন আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। বিশ্বের নামিদামি লিগ খেলায় তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা হিমশিম খেতে হবে দেশি ফুটবলারদের। তাই হামজার সঙ্গে মানিয়ে নিতে নিজেদের নিয়ে কাজ করে যাচ্ছেন ডিফেন্ডার ও স্ট্রাইকাররা। তার খেলা অনেক দেখছি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ আমাদের দেখা হয়। তো হামজা অনেক ভালো প্লেয়ার এবং ফাহমিদুল ও অনেক ভালো প্লেয়ার। আমি মনে করি না ওরা আসলে আমাদের সাথে ম্যাচ করতে অতটা তাদের অনেক সুবিধা হবে আর কি। হামজা ভাই হচ্ছে একদম টপ লেভেলের প্লেয়ার। সো আমি মনে করি যে আমাদের যারা আমরা এশিয়ার লেভেলের প্লেয়ার আছি, তো আমাদের সবার জন্য একটা ভালো পজিটিভ সাইন থাকবে যে আমরা অনেক কিছু শিখতে পারবো। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। আর 25 মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে হ্যাবিয়ার ক্যাবরেরার শিষ্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরেই বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসেন ফুটবলাররা। এ সময় ফুটবলারদের সঙ্গে আমিরাত সফর নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তাবিথ আওয়াল। এই সফরের হার নিয়ে খুব একটা হতাশ নয় বাফুফে প্রধান। রমজান মাস ও ঈদুল ফিতর সামনে রেখে মেয়েদের প্রায় 1 মাসের ছুটি দিয়েছে বাফুফে। ঈদের পর বিদ্রোহী ফুটবলার সহ 55 জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা ফেডারেশনের।
বিশ্বকাপ বাছাই উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এছাড়া প্রত্যাশিতভাবেই আছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পলের মতো অভিজ্ঞ ফুটবলাররাও। কনমেবল অঞ্চল বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে আর্জেন্টিনা। তবে চলতি মাসেই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়তে হবে দুই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। ২২ মার্চ স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা, আর ২৬ মার্চ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দেবে আলবিসেলেস্তে। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি, যেখানে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন তরুণ ফুটবলার। সম্প্রতি অনূর্ধ্ব ২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন ক্লাদিও এচেভেরি। অনেকেই এই ফুটবলারকে নতুন মেসি হিসেবে আখ্যা দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো এচেভেরি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন স্ক্যালোনির প্রাথমিক স্কোয়াডে। এছাড়া ডাক পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ট্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। দুই ফরওয়ার্ডই খেলেন ইতালিয়ান ক্লাব বোলোনিয়ায়। আরেক ইতালিয়ান ক্লাব কোমো থেকে ডাক পেয়েছেন ম্যাক্সিমো পেরোন ও নিকো পাজ। প্রত্যাশিতভাবেই স্কোয়াডে আছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি, ম্যাক অ্যালিস্টার, আনহেল কোরেয়া, এনজো ফার্নান্দেস, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরোর মতো অভিজ্ঞরা। এছাড়া আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, হুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদার মতো তরুণ ফুটবলারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছেন স্ক্যালোনি। তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য লিসান্দ্রো মার্তিনেজের সার্ভিস পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। তবে প্রাথমিক এই দল থেকে বাদ পড়বেন অনেকেই। ২৩ ফুটবলার জায়গা পাবেন চূড়ান্ত স্কোয়াডে। ফুটবলারদের ক্লাব ব্যস্ততা শেষেই ন্যাশনাল টিমের ক্যাম্প ডাকবেন স্ক্যালোনি। এরপরে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। জামান পার্ক লাহোরের ঐতিহ্যবাহী এক আবাসিক এলাকা। তবে এই জায়গাটির গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে যখন জানবেন এখানে বড় হয়েছেন পাকিস্তান ক্রিকেটের অবিসংবাদিত নেতা ইমরান খান। জামান পার্কের এই পুরো অংশ জুড়ে ৩ পুরুষ ধরে বাস করছেন ইমরান ও তার পরিবারের সদস্যরা। এখান থেকেই তেহরিকে ইনসাফের কার্যক্রমও চালাতেন ইমরান। এই জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতারও হয়েছেন তিনি। ইমরান খানের স্মৃতি বিজড়িত জামান পার্ক ঘুরে দেখেছেন নিয়ন মোহাম্মদ। লাহোরের আবহাওয়ার কোনো ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি। এর মাঝেই গন্তব্য লাহোরের এক বিখ্যাত স্থানে। সাধারণত অপরিচিত শহরে কোথাও যেতে গুগল ম্যাপের সাহায্য লাগলেও এখানে যেতে প্রয়োজন হলো না কিছুই। জামান পার্কের কথা বলতেই অটো আর কোনো প্রশ্ন না করে সোজা চলতে লাগলো মল রোডের দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত জামান পার্কে, লাহোরের ঐতিহাসিক এক আবাসিক এলাকায়। একসময় হিন্দু জনবসতি সুন্দরদাস পার্ক এখন পাকিস্তান রাজনীতির পরিচায়ক। এখান থেকেই শুরু ছোট্ট ইমরানের পথ চলা। এখানে খেলেই তিনি বড় হয়েছেন পাকিস্তান ক্রিকেটের দ্য গ্রেট ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিকে ইনসাফের চেয়ারম্যান। দর্শক চলুন ঘুরে আসি দ্য গ্রেট ইমরান খানের স্মৃতি বিজড়িত জামান পার্ক। ছোট্ট সরু গলি ধরে এগিয়ে যেতেই চোখে পড়বে ছোট ছোট সব দোতলা বাড়ি। ঠিক তার মাঝে সবুজ মাঠ, বিখ্যাত জামান পার্ক ফিল্ড, যেখানে খেলেই বড় হয়েছেন ইমরান খান, মাজিদ খান, বাজিদ খান সহ পাকিস্তানের প্রথম শ্রেণীর কয়েক জেনারেশন ক্রিকেটার। এই জামান পার্কের উৎপত্তি 1940-এ। ব্রিটিশ ইন্ডিয়ার শাসনামলে পাঞ্জাবের পোস্টমাস্টার ছিলেন খান বাহাদুর মোহাম্মদ জামান খান। রায় বাহাদুর সুন্দর দাস সুরি পরিবারের কাছ থেকে এই জায়গাটা বুঝে নিয়েছিলেন জামান খান। এরপর জালান্দার থেকে এখানে তিনি নিয়ে আসেন তার 3 বোন ইকবাল বানু, নাইমা খানম এবং শওকত খানমকে, যারা ছিলেন জাভেদ বুর্কি, মাজিদ খান এবং ইমরান খানের মা। সেই থেকে লাহোরের এই আবাসিক এলাকা পরিণত হয় পাঠান বাড়িতে। এখানেই বসবাস শুরু করেন ইমরান এবং মাজিদ খানের পরিবার। এই মাঠে খেলেই বড় হন তারা, নেতৃত্ব দেন পাকিস্তান ক্রিকেট দলকে। পরবর্তীতে এই পরিবারের আরো সদস্যরা এসে যোগ দেন জামান পার্কে। তৈরি হয় আজকের আবাসিক এলাকা, যার পুরোটাই ইমরান খানের পরিবারের সদস্যদের বসবাস। ইতিহাসকে পেছনে রেখে এবার সামনের দিকে এগিয়ে চলা। ছোট্ট ছোট্ট বাড়ির ভেতর বাইরে আভিজাত্যের নিদর্শন ঠিকরে পড়ছে। ইমরান খানের বাড়ির সামনে যাওয়ার আগেই চোখে পড়লো লাল ইটের এক বাউন্ডারি দেয়ালের। খোঁজ নিয়ে জানা গেল এটাই গ্রেট মাজিদ খানের বাড়ি। সাধারণত ইসলামাবাদেই থাকেন তিনি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ম্যাচ দেখতে এসেছিলেন এবার কয়েকদিনের জন্য। একটু এগোতেই দেখা গেল ব্যারিকেডে আটকানো, নিরাপত্তার চাদরে ঢাকা একটি বাড়ি। কথা বলে বুঝলাম এটাই ইমরান খানের বসতি। এখানেই কেটেছে তার শৈশব, যৌবনের ক্রিকেটের উদ্দাম দিনগুলো। এখান থেকেই তিনি হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আবার এখান থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তেহরিকে ইনসাফের চেয়ারম্যান দ্য গ্রেট কিংবদন্তি ইমরান খানকে।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টার সেমিফাইনালে কাল অস্ট্রেলিয়ার সামনে ভারত। বিশ্বকাপে হারের শোধ নিতে চায় টিম ইন্ডিয়া। খর্বশক্তির দল নিয়েও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। 2027 পর্যন্ত কোচদের রাখার ইঙ্গিত। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গোল খরা কাটাতে চায় বাংলাদেশ। ফুটবলারদের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের আশা বাফুফে সভাপতির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।